হ্যালো বিউটিফুল ফেলোস, দিস ইজ ওয়ান্ডারসন লিমন, তোমাদের ইংলিশ ইনস্ট্রাক্টর। এবং আজকে আমাদের কি রাইট ফর্ম ভার্বের দ্বিতীয় অংশটা ক্লাস বাকি ছিল, আমরা সেই অংশ নিয়ে হাজির হয়েছি। এবং ঝটপট কি করে দাও, একটু কষ্ট করে সবাইকে মেনশন করে দাও। ঝটপট কি করো, ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। অ্যাট দ্য সেম ওয়ে তোমরা কে কোথা থেকে ক্লাস করছো একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও। আমি ততক্ষণে ক্লাস একটু আপনাদের কমেন্টগুলো নিয়ে নিচ্ছি, ঠিক আছে? আজকে আমরা রাইট ফর্ম ভার্বের সম্পূর্ণ অংশটা একটু শেষ করে ফেলবো, কেমন? আমি আপনাদের কমেন্টগুলো নিয়ে নিচ্ছি, ঝটপট কি করে ফেলেন, জয়েন করে ফেলেন। এবং যেটা করব নিজে একটু শেয়ার করে দিই, সবাই লাইভটাকে শেয়ার করে দিয়ে ডান লিখবেন। সবাই লাইভটাকে শেয়ার করে দিয়ে কি করবেন, ডান লিখবেন, কেমন? জাস্ট এ বেট। ওকে, ঝটপট শেয়ার করে ফেলেন, ঝটপট শেয়ার করে ফেলেন। আচ্ছা, অনেকে আমার সাথে অলরেডি যুক্ত হয়ে গিয়েছেন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আমি নিজে একটু শেয়ার করে দিচ্ছি, সবাই শেয়ার করে ফেলেন। শেয়ার করে শেয়ার ডান লিখে দিবেন। আজকে রাইট ফর্ম ভার্বের মেইন যে জায়গাগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। অ্যাট দ্য সেম টাইম আজকে টপিকটা আমরা শেষ করে দেওয়ার ট্রাই করবো। তারপরেও যদি বাকি থাকে কিছু, আমরা সেগুলো পরবর্তী ক্লাসে কভার করে ফেলবো। সো ঝটপট কি করো, বন্ধুদের মেনশন করে দাও এবং কমেন্ট বক্সে জানিয়ে দাও কে কোথা থেকে ক্লাস করছো। এবং অ্যাট দ্য সেম ওয়ে, আচ্ছা, আমি একটু অ্যাডমিন ভাইয়াদের দৃষ্টি আকর্ষণ করছি, একটু কষ্ট করে একটু আমার লাইভটা পিন করে দেবেন যারা দেখছেন। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমার সাথে অনেকেই জয়েন করে ফেলেছেন অলরেডি আমার সাথে। আমি প্রথমে কিছু কমেন্ট নিয়ে নিচ্ছি। আমার সাথে রয়েছেন নুরমণি আছেন, আনান আছেন বগুড়া থেকে, আমার সাথে রয়েছেন তান্নি, রয়েছেন কথা কবিতা আছেন আমার সাথে, আমার সাথে রয়েছেন প্রিয়া পাচৌরি আমাকে দেখছেন। ঝটপট কমেন্ট করে ফেলেন, ঝটপট কমেন্ট করে ফেলেন কে কোন জায়গা থেকে আমাকে দেখছেন এই মুহূর্তে। এবং আচ্ছা ভাইয়া, আপনার ডায়লগটা বলেন। ডায়লগটা বলবো একটু পরে বলবো, একটু পরে বলবো। তার আগে আমি একটু ঠিক করে নেই যে সব ঠিকঠাক আছে কিনা, আমাকে কমপ্লিটলি দেখা যাচ্ছে কিনা, আমাকে ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা, আমাকে ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা, বা বোর্ড ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, একটু আমাকে এনশিওর করো, কেমন? আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর আমাদের লাইভটাকে ঝটপট একটু শেয়ার করে দাও, তাই না? প্রথমে আমাদের মানুষজন একটু কম থাকে, কারণ অনেকেই জানে না যে আসলে এই টাইমে লাইভটা শুরু হচ্ছে। তার কারণ হচ্ছে যে অনেকে ভুলে যায়। সো আমরা যেটা করবো, একটু রিমাইন্ডার হিসেবে কাজ করবো, তাই না? একটু রিমাইন্ডার হিসেবে কাজ করবো। অলসো উইথ ইউ, থ্যাংক ইউ সো মাচ। সৈদি শাহ বলেছেন, অ্যান্ড রিয়া পাটোয়ারি আমার সাথে আছেন, আমার সাথে আমির হোসেন আছেন, সুরাইয়া নুহা আছেন আমার সাথে, আমার সাথে আছেন রুবাদ সিফাত আছেন, তরঙ্গ আছেন আমার সাথে, তাসফি আছেন আমার সাথে, ইয়াসমিন আক্তার আছেন। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এটা নিয়ে কিছু কথা আছে, আমরা একটু বলে ফেলি। সেই কথাগুলো বলার পর তারপর আমরা কি করব, ক্লাসটা শুরু করব, ঠিক আছে? রাইট ফর্ম ভার্বের বেসিক যে কাজটা রয়েছে সেগুলো কিন্তু আমরা শেষ করে ফেলেছি। আরো দুইটা টপিক আমাদের বাকি রয়েছে, দুইটা জিনিস বাকি রয়েছে, আমরা সেগুলো একটু দেখে ফেলি। আমি এটা মুছে দিচ্ছি, ঠিক আছে? আমি এটা মুছে দিচ্ছি। লক্ষ্য করবেন ভাইয়ারা, খুবই মনোযোগ দিয়ে লক্ষ্য করতে হবে। আমরা প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান্ডের মধ্যে পার্থক্য দেখেছিলাম। তার আগে একটু বলে রাখি, আপনারা গত ক্লাস থেকে কে কতটুকু বুঝেছেন কিংবা আদৌ বুঝতে পেরেছেন কিনা সেটাকে যাচাই করার জন্য আমি আপনাদের দুইটা একটু এক্সাম্পল দিয়ে দেখবো যে আপনারা আসলে বুঝতে পেরেছেন কিনা। আপনাদের যেটা করতে হবে, কোনটা জিরান্ড আর কোনটা পার্টিসিপল, এটা একটু খুঁজে বের করতে হবে। ক্লিয়ার? আমার কথা কি বুঝতে পেরেছেন? একটু ঝটপট বলে ফেলেন। দেখেন, ঝটপট বলে ফেলবেন, ঠিক আছে? আমি আপনাদেরকে একটা কাজ দিচ্ছি। Going to market, I bought. Going to market, I bought a singing bird. আচ্ছা ভাইয়ারা, দেখো তো এখানে আইএনজি যুক্ত ভার্ব কয়টা আছে, একটু লক্ষ্য করে দেখো। আইএনজি যুক্ত ভার্ব এখানে কয়টা রয়েছে? গোয়িং টু মার্কেট, আই বাউট আ সিঙ্গিং বার্ড। ওকে, ঝটপট বলে ফেলো যে এই আইএনজি যুক্ত ভার্বের মধ্যে কোনটা জিরান্ড আর কোনটা প্রেজেন্ট পার্টিসিপল। আমি কালকে খুব সুন্দর মতো বলে দিয়েছিলাম না? খুব সুন্দর মতো আপনাদেরকে বলে দিয়েছিলাম। ঝটপট বলে ফেলেন, ঠিক আছে? আমি আপনাদের অ্যান্সারগুলো নিব। থ্যাংক ইউ সো মাচ, দ্রুত আসছে। আচ্ছা, হ্যাঁ এক্স্যাক্টলি, আমি একটু অ্যানাউন্সমেন্ট করে দিই। সেটা হচ্ছে যে আপনাদের এই যে ইংলিশ
যে ব্যাপারটা রয়েছে, ইংলিশে প্রচন্ড ভয় কাজ করে। আমি জানি, আমি যদি 100 জনকে জিজ্ঞেস করি 90% ছেলে মেয়ে বলবে যে ভাইয়া ইংলিশে আমি স্যাটিসফাইড না কিংবা কনফিডেন্ট না। তো এই জায়গাটাকে আপনাকে কনফিডেন্ট করে তুলতে লিমন হাসান ভাইয়া আছে আপনাদের সাথে, এবং আমরা আগামী 2-3 দিনের মধ্যেই একটা কোর্স লঞ্চ করে ফেলবো, অ্যান্ড দ্যাট ইজ আমার পার্সোনাল A to Z ইংলিশ। ঠিক আছে, এইচএসসি A to Z ইংলিশ কোর্স, যেখানে আপনি পুরো প্যাকেজ পেয়ে যাবেন, সব পেয়ে যাবেন। অ্যাট দ্য সেম টাইম প্রত্যেকটা ক্লাসের নোট দেওয়ার চেষ্টা করব আমি, এবং আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে যে এখানকার বিভিন্ন ধরনের শর্ট কি পাবেন, টেকনিক্সের উপরে আলাদা একটা কিন্তু একটা নোট বা পিডিএফ পেয়ে যাবেন। সো ঝটপট বলে ফেলেন এখানে গোয়িং আর সিঙ্গিং এই দুইটার মধ্যে কোনটা কোন ধরনের ভার্ব, কোনটা জিরান্ড আর কোনটা পার্টিসিপল। ওকে, এক্স্যাক্টলি, সকলে নিজ নিজ টাইমলাইন একটু কষ্ট করে আমরা শেয়ার করে দিব। ফার্স্ট ওয়ান ইজ জিরান্ড এন্ড সেকেন্ড ওয়ান ইজ পার্টিসিপল। দ্যাট মিন্স পাভেল বলেছেন যে প্রথমটা জিরান্ড এবং দ্বিতীয়টা হচ্ছে পার্টিসিপল। আমরা দেখব, একটু পরে দেখবো, ঠিক আছে। আচ্ছা, সিঙ্গিং পার্টিসিপল, ওকে, উই উইল সি দ্যাট। তাই না? তোমরা অনেক সুন্দর করে অ্যান্সার দিচ্ছ, থ্যাংক ইউ সো মাচ। এবং গত ক্লাসের যে রেসপন্সটা ছিল, আমি খুবই আশাহত, খুবই বিমোহিত যে তোমরা এত সুন্দর করে ক্লাস করেছো এবং সবাই অনেক সুন্দর রিভিউ দিয়েছো এবং নোটগুলো করেছো। আজকেও কিন্তু সেম জিনিস করতে হবে, তোমাদের নোট দিতে হবে, নোটগুলো সুন্দর করে করতে হবে, সেগুলো পোস্ট করবা এবং উপরে একটু শর্টকাটে আমাদের ক্লাসটা রিভিউ দিয়ে দিবা, কেমন? বা তোমরা তার মানে 100% বুঝে ফেলেছো। ইয়াসিন ভাইয়া বলেছেন সিঙ্গিং পার্টিসিপল। ওকে, থ্যাংক ইউ ইয়াসিন ভাইয়া। তার মানে ইয়াসিন ভাইয়া গত ক্লাসটা আমার করেছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। নুরুল নাবিম কমেন্ট করছেন সিঙ্গিং পার্টিসিপল এন্ড গোয়িং হচ্ছে জিরান্ড। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, বাহ, অনেক সুন্দর করে ক্লাস করছো তোমরা, এবং আমাদের ক্লাসের ভিউ কিন্তু একটু কম। সো ঝটপট আমি আপনাদের 30 সেকেন্ড টাইম দিচ্ছি। কত সেকেন্ড? 30 সেকেন্ডস। সো 30 সেকেন্ডের মধ্যে ঝটপট একদম বিপি আর্মি, ঠিক আছে, বন্দি পাঠশালা আর্মি, ঝটপট আপনাদের ক্ষমতা দেখা দেন। ঝটপট এই 30 সেকেন্ডের মধ্যে আমি কমপক্ষেও 3 থেকে 400 শেয়ার চাই। 600 মানুষজন দেখছেন আমাকে, আমি চাই প্রত্যেকেই একবার করে শেয়ার করবেন, শেয়ার করে ডান লিখবেন, ঠিক আছে। ঝটপট বলে ফেলেন যে ভাইয়া আমি শেয়ার করে ফেলেছি, এবং আপনাদের ম্যাক্সিমামের অ্যান্সার কিন্তু সঠিক। প্রায় 95% স্টুডেন্ট আপনারা সঠিক অ্যান্সার দিচ্ছেন। আমরা একটু দেখে নিই এটা কেন সঠিক। লক্ষ্য করে দেখেন তো, গোয়িং টু মার্কেট আই বট আ পেন। বাজারে গিয়ে আমি একটা কলম কিনলাম, বাজারে গিয়ে আমি একটা কলম কিনলাম। আই বট আ সিঙ্গিং বার্ড, সরি কলম বলছি আমি, তাই না? আই বট আ পেন, ভুল বলেছি। আই বট আ সিঙ্গিং বার্ড, তাহলে সিঙ্গিংটা কি এখানে? সিঙ্গিংটা একটা অ্যাডজেক্টিভ। কিভাবে? আমি বলেছিলাম না, জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে পার্থক্যই হচ্ছে জিরান্ড নাউনের মতো কাজ করে এবং প্রেজেন্ট পার্টিসিপলটা হচ্ছে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। লক্ষ্য করে দেখেন তো, বার্ডটা এখানে কি ভাইয়ারা? বার্ডটা হচ্ছে এখানে একটা নাউন, তাই না? বার্ড একটা নাউন, তাহলে নাউনের কি বোঝাচ্ছে? গুণ না, যে বার্ডটা কেমন? সিঙ্গিং, গান গাইতে পারে। তাহলে নাউনের একটা গুণ হচ্ছে, এই বার্ডের গুণ হচ্ছে সে সিঙ্গিং, দ্যাট মিন্স সে গান গাইতে পারে। তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, তাই না? বুঝতে পেরেছেন? এট দ্য সেম ওয়ে গোয়িংটা এখানে কি একটা সাবজেক্ট এখানে বসেছে না? আমি বলেছিলাম না সাবজেক্ট এবং প্রিডিকেট। তাহলে লক্ষ্য করে দেখেন গোয়িংটা কিন্তু একটা নাউন হিসেবে কাজ করছে। আমি এটা নিয়ে আর সময় নষ্ট করছি না, আমরা পরবর্তী অংশে চলে যাই। থ্যাংক ইউ, শেয়ার ডান, থ্যাংক ইউ। আপনারা কিন্তু বিভিন্ন গ্রুপে শেয়ার দিয়ে দিবেন, ঠিক আছে, বিভিন্ন গ্রুপেও শেয়ার দিয়ে দিবেন। ওকে, সো আমি এটাকে মুছে দিচ্ছি। আমাদের আজকের মেইন পার্টটা সেটা আমরা শুরু করব। আজকের মেইন অংশটা কি বলেন তো দেখি স্যাররা? আমরা প্রেজেন্ট পার্টিসিপল পড়েছিলাম। পার্টিসিপল 3 প্রকার বলেছিলাম, তাই না? পার্টিসিপল কয় প্রকার? একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। সো মোস্ট অফ দ্য টাইম আমার স্টুডেন্টদেরকে যখনই আমি বলি যে বলো তো প্রেজেন্ট এবং পাস্টের পর বাকি পার্টিসিপলটা কি হবে, ওরা বলে ফিউচার। কারণ প্রেজেন্ট পাস্টের পর কি থাকে? ফিউচার বাকি থাকে। সো এই জায়গাটা ভুলটা করে। তো দেখেন আমরা কিন্তু এই জায়গাটা কমপ্লিট করে ফেলেছি। সো আমরা আজকে প্রেজেন্ট এবং পাস্ট নিয়ে কথা বলবো, দ্যাট মিন্স পাস্ট এবং পারফেক্ট নিয়ে কথা বলবো, কেমন? সো আমরা একটু দেখি পাস্টটা নিয়ে প্রথমে কথা বলি। ভাইয়া পাস্ট এবং পারফেক্টটা চেনা খুবই সোজা, এবং এর সাথে আমরা আরো কিছু নতুন নতুন ফ্যাক্ট শিখবো যেগুলো আজকে ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? গত ক্লাসে তো আমরা বেসিক শিখেছি, বিভিন্ন থিওরি শিখেছি, এবং আজকে কিন্তু একটা থিওরি বাকি রয়েছে, এন্ড দ্যাট ইজ কি? সতীন থিওরি, যেটার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন।
ঠিক আছে, আমি বরাবরের মতোই বলি, ক্লাস করেন, নিয়মিত ক্লাস করেন, আমার ক্লাসে রেসপন্স করেন, আমার নোটগুলো করেন এবং আমি যে কাজগুলো দিই সেগুলো করেন। ঠিক আছে, আপনাকে ইংলিশে কেউ ঠেকাতে পারবে না। ঠিক আছে, ওই যে আমি কথা বলি, ওয়েন লিমন ভাইয়া ইজ হিয়ার নাথিং টু ফিয়ার। এক্স্যাক্টলি, ওয়েন লিমন ভাইয়া ইজ হিয়ার নাথিং টু ফিয়ার। সো বিপি আর্মি দেখা দাও যে তোমরা কি পারো। সো প্রত্যেকটা ক্লাস আমার প্রথম থেকে শেষ পর্যন্ত করতে হবে। লক্ষ্য করে দেখো আমরা কি নিয়ে কথা বলবো, ফার্স্ট পার্টিসিপল। কি নিয়ে? ফার্স্ট পার্টিসিপল। সো ফার্স্ট পার্টিসিপল কথার অর্থ কি? পাস্ট মানে তার মানে কি ভি টু হবে। পাস্ট মানে কি ভি টু, তার মানে পাস্ট পার্টিসিপলটা দেখতে কার মতো? ভি টুর মতো। ভার্বের পাস্ট ফর্ম হবে। এটা তো ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স। এটা কি? এটা দেখতে কার মতো? ভি টুর মতো, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স এটা। এবার এর দুইটা বৈশিষ্ট্য কি সেম না? পার্টিসিপলের সবগুলো বৈশিষ্ট্য একই রকম। একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে আর একটা ভার্ব হিসেবে কাজ করবে। বুঝতে পেরেছেন? তাহলে পার্টিসিপলের তিনটা বৈশিষ্ট্য কিন্তু একই রকম, সরি তিনটার বৈশিষ্ট্য কিন্তু একটা কমন বৈশিষ্ট্য আছে, দ্যাট ইজ অ্যাডজেক্টিভ। তার মানে পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল তিনটাই অ্যাডজেক্টিভ আকারে কাজ করে। এখন দেখো তো ভাইয়া, অন্য যে জিনিসগুলো দেখেছি, জিরান্ডের সাথে পাস্ট পার্টিসিপলের পার্থক্য কোনটা? শুধুমাত্র অ্যাডজেক্টিভ না, নাউন এবং অ্যাডজেক্টিভ। তাহলে লক্ষ্য করে দেখো আমাদের কি ভার্বটার দরকার আছে? আমরা শুধু একটা জিনিস মনে রাখলেই চলবে। আমি বলেছি এই কোর্সের মধ্যে আমরা কোনো অতিরিক্ত জিনিস শিখবো না। অতিরিক্ত মানে কি? যেগুলো আননেসেসারি, যে টপিকের সাথে যেগুলো কানেক্টেড সেই বেসিক সহ শিখবো। ঠিক আছে, আননেসেসারি জিনিস শিখে মাথাকে জ্যাম করে ফেলবো না। ঠিক আছে, সেগুলো শেখার জায়গা আছে। তো দেখেন ভাইরা, এবার আমাদের প্রমাণ করতে হবে এই ভিডিওটা একটা অ্যাডজেক্টিভ। তাই আমরা বলতে পারবো এই ভিডিওটা একটা কি পাস্ট পার্টিসিপল। আমি একটা উদাহরণ দিচ্ছি। ঠিক আছে, আমার ক্লাস কি ঠিকমতো বুঝতে পারছো তোমরা? আমার ক্লাস কি ঠিকমতো বুঝতে পারছো? ওয়াট ডায়ালগ, এক্স্যাক্টলি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ঝটপট কি করে ফেলেন, শেয়ার করে ফেলেন, ঝটপট শেয়ার করে ফেলেন। আচ্ছা, আমি শেয়ার করতে পারছি না কেন ফয়সাল? আই ডোন্ট নো, মেবি তোমার গ্রুপ থেকে কোনো ফেসবুকে হয়তো প্রবলেম হতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা সেন্টেন্স দেখবো। সেন্টেন্স দেখার পর সেটাকে আমরা অ্যানালাইজ করব। কি করব? অ্যানালাইজ করব। আমি কিন্তু বলেছিলাম ভাইয়ের একটা জিনিস খেয়াল করো তো, ক্লাসের মধ্যে লক্ষ্য করে দেখো তো, ক্লাসের মধ্যে ধরো কতজন স্টুডেন্ট থাকে? ধরো তোমার ক্লাসে 100 জন স্টুডেন্ট আছে। এই 100 জন স্টুডেন্টের মাঝে তোমাদের টিচাররা কয়জনের নাম মনে রাখে? সর্বোচ্চ 3 থেকে 4 জন, তাই না? 3 অথবা 4 জনের নাম মনে রাখে। একটু লক্ষ্য করে তো যে এই 3 থেকে 4 জনের মধ্যে এমন কি আছে যে টিচাররা তাদের নাম ধরে রাখে? যে কোনো কাজের জন্য তাদেরকে আগে ডাকতে হয় কেন? বিষয়টা আসলে একটা সাইকোলজিক্যাল ম্যাটার আছে এখানে। ঠিক আছে, আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট একটু আশা করে না, আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট একটু কি মন চায় যে টিচাররা আমাকে চিনুক, টিচাররা আমার সাথে কথা বলুক, বা টিচাররা আমাদেরকে নাম ধরে ডাকুক। আমাদের ভালো লাগে, ভিতরে ভিতরে ভালো লাগে, তাই না? যেমন আমি যখন কাউকে নাম ধরে ডাকি, আমার ইনশাআল্লাহ তোমাদের যারা প্রত্যেকে যারা ক্লাস করছো, নিয়মিত যারা ক্লাস করবা, তাদের সবার নাম মুখস্থ হয়ে যাবে। এই যে জিনিসটা আমার অনেক ভালো। প্রত্যেকে যারা নিয়মিত ক্লাস করবা, আমি সবার কমেন্টগুলো পড়ি, সবার কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং কি করি, সবাইকে একটা ফিডব্যাক দেওয়ার চেষ্টা করি। সো সবার নাম ইনশাআল্লাহ আমার মুখস্থ হয়ে যাবে। দেখেন 3 অথবা 4 জন কি করে ক্লাসের মধ্যে ইউনিক থাকে। এখন কথা হলো যে ভাইয়া এই 3-4 জন কিভাবে ইউনিক? দেখেন একটা ক্লাসের মধ্যে 100 জন পিপলের মাঝখানে কি এর অ্যান্সার সবাই জানে, কি এর অ্যান্সার সবাই জানে। ধরেন আমি বললাম যে নিউটনের তৃতীয় সূত্র কি? নিউটনের তৃতীয় সূত্র কি? এখন কথা হলো ভাইয়া নিউটনের তৃতীয় সূত্র আপনারা সবাই জানেন, বই লেখা আছে, তাই না? এবার বলা হলো নিউটনের তৃতীয় সূত্রটা এমন কেন, তাই না? এই কেনর অ্যান্সারটা কয়জন পারে? খুবই নগণ্য, 2-1 জন পারবে যে এটা এই কারণে নিউটন এইভাবে ব্যাখ্যা করেছেন। কারণটা দ্যাট মিনস প্রত্যেকটা জিনিস কি এর অ্যান্সারটা আমরা দিতে পারি কিন্তু কেনর অ্যান্সারটা দিতে পারি না, আর এই জন্যই আমরা পিছিয়ে থাকি অন্যদের তুলনায়। আর যা এই 3-4 জন তারা কেনর অ্যান্সার সহ জানে, আপনি কোন জিনিসটা উত্তর করছেন তার পিছনের রিজনটা সহ ব্যাখ্যা করতে পারে। অ্যান্ড দ্যাটস ওয়াই এই 3-4 জন ইউনিক, আলাদা, আর এগুলোই টিচারদের চোখে পড়ে। বুঝতে পেরেছেন? এগুলো প্রত্যেকটা জায়গাতে আপনাকে আলাদা করে রাখবে, একটু ডিফারেন্ট করবে। এই জন্য থিঙ্ক আউট অফ দ্য বক্স, একটু বাইরে গিয়ে চিন্তা করেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন? ওকে, মিফতাহুল জান্নাত এই যে কমেন্ট করে দিয়েছি, আপু কমেন্ট করে দিয়েছি, থ্যাংক ইউ। এবার আমরা ঝটপট কি করবো, বন্ধুদের একটু মেনশন করে দিই। যারাই আছেন বন্ধুদের একটু মেনশন করে দেন। আমি দেখেছি অনেক তোফা মেনশন করেছেন অনেককে, থ্যাংক ইউ ডিয়ার।
থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা মেন জায়গায় চলে আসি, একটা উদাহরণ দেখি তো। দেখেন আমরা অনেক সময় বলি না ভাইয়ারা, আমরা অনেক সময় বলি না যে হি ইজ uneducated fellow, he is uneducated fellow, অথবা আমরা he is an uneducated fellow, doesn't matter, আপনি চাইলে an ব্যবহার করতেও পারেন না করতে পারেন, কোনো সমস্যা নাই। এখন প্রশ্ন হলো যে ভাইয়ারা দেখো তো এইখানে আমি কি ব্যবহার করেছি, V2 ব্যবহার করেছি না। এখন প্রশ্ন হলো যে ভাইয়া এই আনএডুকেটেডটাকে V2 তো হলো, এবার দ্বিতীয় কথা হচ্ছে এটা অ্যাডজেক্টিভ কিনা আমাদের সেটা নির্ণয় করতে হবে। লক্ষ্য করো এর পরে কি আছে ভাইয়া, ফেলোটা কি, ফেলোটা হচ্ছে একটা নাউন। ফেলো মানে কি, ফেলো মানে কি, আমরা বাডি বলি না, বাডি। ফেলো মানে নর্মালি আমরা বন্ধুকে বোঝাই কিংবা কোনো একটা পার্সনকে বোঝাই, আনএডুকেটেড পার্সন ফেলো, ঠিক আছে, কোনো ব্যক্তিকে বোঝায় ফেলো দ্বারা। সো হি ইজ আনএডুকেটেড ফেলো। তাহলে দেখেন তো এই ফেলোর বৈশিষ্ট্য প্রকাশ করছে কি দ্বারা, আনএডুকেটেড। এই ফেলো বা বাডি ইনি কিরকম, আনএডুকেটেড, অশিক্ষিত। আমি এইভাবে উদাহরণটা দিই ক্লাসের মধ্যে একটু মজার জন্য, ঠিক আছে, আমার ক্লাসের মধ্যে একটু মজার জন্য উদাহরণটা আমি এইভাবে দিই, সেটা হচ্ছে যে ইউ আর অ্যান educated বলদ, ঠিক আছে, ইউ আর অ্যান এডুকেটেড বলদ। এখন ক্লাসের মধ্যে কিন্তু পরীক্ষায় বলদ লিখেন না, আমি মজার জন্য এটা দিয়েছি, বোঝানোর জন্য দিয়েছি। থিঙ্ক অ্যাবাউট ইট, বলদ একটা নাউন, তাই না? ক্লাসের মধ্যে স্টুডেন্টকে বোঝার জন্য, মজার জন্য আমি এইভাবে দিই, ইউ আর অ্যান এডুকেটেড বলদ। সো বলদটা কি একটা নাউন না ভাইয়া? চিন্তা করো তো, এটা একটা নাউন। তো নাউনের বৈশিষ্ট্য বোঝাচ্ছে কি দ্বারা, এডুকেটেড, মানে কি শিক্ষিত বলদ। আমাদের সমাজে এই শিক্ষিত বলদের অভাব নাই, আমাদের সমাজে শিক্ষিত বলদের অভাব নাই। দেখবেন পিএইচডি করে আসছে কিংবা অনার্স কমপ্লিট করেছে, মাস্টার্স কমপ্লিট করেছে, কিন্তু জানে না কিভাবে একটা মেয়েকে সম্মান করতে হয় কিংবা কিভাবে একটা সিচুয়েশনে কথা বলতে হয়, তাই না? এরকম আছে, হুট করে এমন একটা জায়গায় এমন কমেন্ট করে দিল যে আমাদের লজ্জায় পড়ে যেতে হয়, তাই না? এরকম আছে না? কিন্তু সে কিন্তু শিক্ষিত, তারপরেও সে সুশিক্ষিত না। বিষয়টা এরকম, শিক্ষা আছে, সেগুলোকে আমরা বলবো যে এডুকেটেড বলদ, এক্স্যাক্টলি এডুকেটেড বলদ। তাহলে এই বলদের বৈশিষ্ট্যকে সে শিক্ষিত, তাহলে এইটা কি একটা বৈশিষ্ট্য না ভাইয়ারা? এইটা একটা বৈশিষ্ট্য না? তাহলে আমরা এটাকে কি বলতে পারি, অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছেন? তাহলে অ্যাডজেক্টিভ এবং অ্যাট দ্য সেম টাইম এটা একটা V2 না, এটা একটা V2। তাহলে আপনি লক্ষ্য করে দেখেন তো ভাইয়া, পাস্ট পার্টিসিপলের বৈশিষ্ট্য কয়টা বলেছিলাম? ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স হবে V2 এর মতো এবং কি বৈশিষ্ট্য হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা বলেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এক্স্যাক্টলি আজই শেষ করে দিবেন বুলেট ঘড়িতে ভাইয়া, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। দেখেন নেটওয়ার্ক অনেক প্রবলেম করছে, ক্লাস করতে পারছি না, কোনো প্রবলেম নাই, পরে রেকর্ডেড ভার্সনটা দেখে নিও, কোনো প্রবলেম নাই। আচ্ছা, এবার এই জায়গাটা বুঝতে পেরেছি কিনা আমাকে বলেন তো, একটু এনশিওর করতে হবে ভাইরা। তাহলে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, এবার আপনারা বলবেন যে এইখানে পাস্ট পার্টিসিপল কোনটা, একটু বলে ফেলবেন, কেমন? আমি একটু লিখে দিচ্ছি। আজকে আমাদের স্টুডেন্ট কম কেন বলেন তো? আস্তে আস্তে কি কমবে? স্টুডেন্ট কেন কম আজকে? স্টুডেন্ট কেন কম? জি স্যার, সব বুঝেছি, থ্যাংক ইউ নুরজান আহমেদ। ওকে, দেখেন আরেকটা সেন্টেন্স আমি লিখছি, একটু লক্ষ্য করে দেখেন তো। আমরা অনেক সময় বলি যে এরকম, আই bought a printed কি বুক। I bought a printed book. প্রিন্টেড বুক আছে না এরকম? প্রিন্টেড বুক আছে না, যে নিউজ প্রিন্টের বিভিন্ন প্রিন্টেড বুক আছে না? তো নরমালি দেখেন I bought a printed book। এবার লক্ষ্য করে দেখেন, অথবা I bought a printed paper। ওকে, পেপার। সো I bought a printed book, এইখানে এই প্রিন্টেডটা আছে, এই প্রিন্টেডটা কি? এটা তো একটা V2, তাই না? এটা কি একটা প্রেজেন্ট সরি পাস্ট পার্টিসিপল? একটু আমাকে কমেন্টে বলে ফেলো, একটু কমেন্টে বলে ফেলো। আচ্ছা, সুন্দর অ্যান্সার হচ্ছে সাকিব হাসান বলেছেন প্রিন্টেড হচ্ছে পার্টিসিপল, এক্স্যাক্টলি প্রেজেন্ট পার্টিসিপল, সরি পাস্ট পার্টিসিপল। গুড,
অনেক সুন্দর। তারেক ভালো অ্যান্সার দিয়েছেন। রূপকথা রাজকন্যা, নেট প্রবলেম হচ্ছিল বলেছেন। অ্যান্ড জি ভাইয়া, অন্তরা সরকার বলেছেন, নুরমণি বলেছেন বুঝতে পেরেছি, থ্যাংক ইউ, ক্লিয়ার। ওকে, 5 জন। মাসুদ তাহারা বলেছেন, সাবিয়া সুলতানা বলছেন, রিফা হক, সবাই সুন্দর অ্যান্সার দিচ্ছেন, সবাই অনেক সুন্দর অ্যান্সার দিচ্ছেন। এই জায়গাটা কমপ্লিট করতে পেরেছি, আমরা বুঝেছি। কারো কোনো কনফিউশন আছে, কোনো কোশ্চেন আছে কিনা আমাকে বলবেন, ঠিক আছে? আমি এটা মুছে দিচ্ছি। এবার আমরা পড়বো হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। কি পড়বো? পারফেক্ট পার্টিসিপল। এখন ভাইয়ারা লক্ষ্য করে দেখো তো, পারফেক্ট পার্টিসিপল, এই পারফেক্ট পার্টিসিপলটা রয়েছে, এই পারফেক্ট পার্টিসিপলের কিভাবে চিনবো আমরা, চেনার উপায়টা কি? এখানে আপনাকে অ্যাডজেক্টিভের দিকে তাকাইতে হবে না, ভার্বের দিকে তাকাইতে হবে না, নাথিং। শুধু একটা জিনিস মনে রাখবেন যে যখনই দেখবেন হ্যাভিং প্লাস V3, কি হ্যাভিং প্লাস V3, হ্যাভিং এর পর যদি একটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, তাহলেই মনে করবেন যে এখানে একটা কি আছে, পারফেক্ট পার্টিসিপল রয়েছে। এবার প্রশ্ন হলো ভাইয়ারা, যে এই দুইটার মধ্যে পারফেক্ট পার্টিসিপল কোনটা? এই কোশ্চেনে আমি পরে আসছি। আমরা অনেক সময় বলি না যে, আমার আম্মারা বলে না, এই খেয়ে এসে তারপরে পড়তে বস, বলি না আমরা? ধরেন আপনি ফোন চাপতেছেন, ঠিক আছে? মা অনেক সময় বলে না, এই পড়া শেষ করে তারপর ফোন চাপ, পড়া শেষ করে ফোন চাপ, তাই না? তারপরে আমাদের মারা বলে, এই খেয়ে এসে তারপর ঘুমাতে যা। সো এই যে আমরা বলি এরকম যে, having eaten rice I went to bed, having eaten rice I went to bed, আমি খেয়ে এসে ঘুমোতে গেলাম। তাহলে এখানে কি ফরমেশনটা ব্যবহার করলাম আমরা, দেখেন তো, having eaten rice অথবা having taken my meal, having taken my meal, দুইটা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। taken my meal I went to bed, I went to bed, having eaten my meal অথবা having taken my meal I went to bed, ক্লিয়ার? তাহলে দেখেন তো ভাইয়েরা, এখানে having রয়েছে না, তারপরে কি আছে, V3 আছে না? তাহলে লক্ষ্য করে দেখেন তো, আমি বললাম having প্লাস V3 থাকলে সেটা কি হবে, পারফেক্ট পার্টিসিপল। এখন কোশ্চেন হচ্ছে, হ্যাভিংটা পারফেক্ট পার্টিসিপল নাকি টেকেনটা পারফেক্ট পার্টিসিপল? একটু কমেন্টে জানান, একটু কমেন্ট করে ফেলেন তো ভাইয়া। পড়ানোর আগে উত্তর কেমনে দেন? আচ্ছা, পড়ানোর আগে, তার মানে ওরা হয়তো জানে আগে পড়েছে, এই জন্য, ঠিক আছে? বারবার আটকে যাচ্ছে, মেবি নেট প্রবলেম তোমাদের। একটু বলে ফেলো তো, হ্যাভিং টেকেন এর মধ্যে এইটা পারফেক্ট পার্টিসিপল নাকি টেকেনটা পারফেক্ট পার্টিসিপল? ঝটপট একটু বলে ফেলেন ভাইয়ারা। ওকে, নুরুজানা মিম বলেছেন, ইউ আর দ্য বেস্ট টিচার, থ্যাংক ইউ সো মাচ মিম। ওকে, টেকেন হবে। মামুন খাতুন বলেছেন, মানসুরা খাতুন, আমি এক্সট্রিমলি সরি, তোমার নামটা আমি ভুল বলেছি। তারপর হচ্ছে রফিউর বলেছেন টেকেন হবে, থ্যাংক ইউ। টেকেন। প্রিয়া বলেছেন টেকেন, চন্দ্রিমা মনিক বলেছেন টেকেন, সাদিয়া আক্তার টেকেনটা পারফেক্ট পার্টিসিপল, গুড। তারপর হচ্ছে আতিকা বলেছেন, অনেক সুন্দর, অনেক, ঠিক আছে? তাহলে দেখেন এইখানে এই যে টেকেনটা রয়েছে, এটা কি একটা পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। বুঝতে পেরেছেন ভাইরা? ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলেন তো, কোনো প্রবলেম আছে? আচ্ছা, আমরা এটা মুছে দিচ্ছি। আমরা এবার করব কি, পরবর্তী অংশে চলে যাব। আমরা কি করব, পরবর্তী অংশে চলে যাব। এন্ড দ্যাট ইজ কি, সতীন থিওরি। এই যে আমাদের বিখ্যাত সতীন থিওরি হাজির হয়েছে। কারা কারা এক্সাইটেড একটু বলে ফেলেন তো, কারা কারা এক্সাইটেড? কারা কারা এক্সাইটেড একটু বলে ফেলেন, ঝটপট বলে ফেলেন, ঝটপট বলে ফেলেন, ঠিক আছে? আর একটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছি, আমি এটার এই থিওরিটা বোঝানোর পর সেটা বোঝাচ্ছি, ওইটা পারফেক্ট পার্টিসিপল রয়েছিল। এই আমাদের সেই প্রতীক্ষিত সতীন থিওরির পালা, ঠিক আছে? আপনারা কি রেডি বলেন? আপনারা কি রেডি? আমরা এখন পড়ে ফেলবো, ঠিক আছে? টেক মি, থ্যাংক ইউ। Excited, okay. I'm really excited. Thank you. Another response. I want no Shodin dude. Okay, I got it. আচ্ছা, ঠিক আছে। ধরেন আমি কি আমার নিজেকে দিয়ে কি করব, বর্ণনা করব। ধরেন আমি হচ্ছে এখানে কলুর বলদ, দ্যাট মিনস বলির পাঠা। সোজা কথা, ধরেন আমি দুইটা বিয়ে করলাম, কয়টা বিয়ে করলাম? দুইটা বিয়ে করলাম।
তাহলে আমরা কিন্তু আমরা সতীন থিওরি বোঝাচ্ছি, ভালো করে লক্ষ্য করবেন। ধরেন লিমন স্যার 2টা বিয়ে করেছেন, ঠিক আছে, তার 2টা বউ। এখন আপনি একটু চিন্তা করে দেখেন তো, একটা সংসারে যখন 2টা বউ হয় বা একটা মানুষের যখন 2টা বউ হয় তখন কি প্রবলেম ক্রিয়েট হয়? তখন এই দুইজন সতীনের মাঝে কি হয়? চুল ছেঁড়াছিঁড়ি হয় না, মারামারি হয় না, ঠিক আছে? অনেক ধরনের মারামারি না হলেও কি হয়, তাদের মধ্যে কিন্তু বাক বিতণ্ডা হয়, তাদের মধ্যে প্রবলেম ক্রিয়েট হয়, ঝগড়া করতে থাকে একে অপরে, তাই না? এই জিনিসটা একটু লক্ষ্য করে দেখেন তো, যে তারা কি করে একে অপরের সাথে ঝগড়া করতে থাকে, এই তো ব্যাপারটা, ঝগড়া। এবং এক পর্যায়ে গিয়ে কি করে, এক সতীন আর এক সতীনের নামে কুমন্ত্রণা ভরতে থাকে। কার কানে? স্বামীর কানে। ধরেন আমি এখানে হাজব্যান্ড, তাইলে আমার এক বউ আরেকজনের কানে কি করতে থাকবে? কুমন্ত্রণা ভরতে থাকবে আরেকজনের নামে। ধরেন আমার প্রথম বউ দ্বিতীয় বউয়ের নামে কি বলতে থাকবে? যে ও তো অনেক খারাপ, ওর ক্যারেক্টারের সমস্যা আছে, ও বাইরে বাইরে ঘোরে, ওর এই প্রবলেম আছে। এখন বলো তো ভাইয়েরা, এইগুলো বলার কারণ কি? এগুলোর বলার কারণ হচ্ছে যে ওই প্রথম বউ দ্বিতীয় বউকে বাসা থেকে বের করতে চায়, তাই না? চায় যে স্বামীর কাছে যাতে ওই দ্বিতীয় বউ কম ভালোবাসা পায় কিংবা প্রথম বউ বেশি ভালোবাসা পায়। এই ভালোবাসার জন্য সে কি করছে? দ্বিতীয় বউকে বা দ্বিতীয় বউয়ের নামে কুমন্ত্রণা ভরছে কানে, না? এট দ্য সেম ওয়ে দ্বিতীয় বউ কি করে আর এক কানে এসে বড় বউয়ের নামে কি কুমন্ত্রণা ভরতে থাকে, তাই না? তাহলে এবার দুই বউই কিন্তু কান ভরছে কার? স্বামীর। আমি কি আর আস্ত থাকবো? আম ডেড। ঠিক আছে, লক্ষ্য করে দেখেন তো ভাইরা, এখানে যে ব্যাপারটা হলো, তার মানে মোরাল অফ দ্য স্টোরি আমরা কি বুঝলাম? মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে একটা সংসারে কখনো 200 দিন শান্তিতে বসবাস করতে পারে না। একটা সংসারে কখনো 200 দিন শান্তিতে বসবাস করতে পারে না। কি করে? একজন আরেকজনকে পরিবর্তন করার চেষ্টা করে, ঠিক আছে, ক্ষমতাহীন করে দেওয়ার চেষ্টা করে। কি করে? ক্ষমতাহীন করে দেওয়ার চেষ্টা করে, পাওয়ারলেস করে দেয়, ঠিক আছে? এবার সতীনরা যেহেতু এরকম করছে, এবার এই জিনিসটা আমরা একটা সেন্টেন্সের সাথে একটু কানেক্ট করে দেখবো, একটা সেন্টেন্সের সাথে একটু কানেক্ট করে দেখবো। তার আগে আপনাদের মতামতগুলো একটু নিয়ে নিচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, একটু ঝটপট শেয়ার করে ফেলেন তো, আরেকবার একটু ঝটপট শেয়ার করে ফেলেন। আমাদের কি হয়েছে? আমাদের জিনিসগুলো কমে গিয়েছে, আমাদের ভিউগুলো কমে গিয়েছে। ঝটপট আমরা একটু শেয়ার করে ফেলবো, কেমন? ওকে, আমাদের ভিউ কমে গিয়েছে। এবার আমরা করবো কি, একটু শেয়ার করব, তারপরে আমরা সতীন থিওরির মেইন জায়গাটায় চলে আসছি। এবার ভাইয়ারা, এই সতীন থিওরি বোঝানোর পিছনে কারণ রয়েছে। আমি একটু আগে বললাম যে যেমন একটা সংসারে 2 সতীন শান্তিতে বসবাস করতে পারে না, তেমনি একটা সিম্পল সেন্টেন্সে কখনো 2টা ফাইনিট ভার্ব বসতে পারে না। কি বলছি আমি? একটা সিম্পল সেন্টেন্সে কখনো 2টি ফাইনিট ভার্ব একসাথে বসতে পারে না। এটা হচ্ছে স্টেটমেন্ট। এখন কেন পারে না? কারণ ওই যে সতীনের কাছ থেকে চিন্তা করেন, একটা সংসারে যেমন 200 দিন শান্তিতে থাকতে পারে না, at the same way একটা সিম্পল সেন্টেন্সে 2টা ফাইনিট ভার্ব কি করে? সতীনের মতো আচরণ করে। তারা একে অপরকে দেখতে পারে না, তারা ওই সেন্টেন্সের সাবজেক্টের কাছে কুমন্ত্রণা দেয় যে একটা ফাইনিট ভার্বকে চেঞ্জ করতে হবে, বের করে দিতে হবে, তার পাওয়ারটা কেড়ে নিতে হবে। বুঝতে পেরেছেন জায়গাটা? বুঝতে পেরেছেন কিনা? এবার আমরা কি করব? ঠিক আছে, এবার আমরা এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবো ভাইরা। একটু লক্ষ্য করো তো, একটু লক্ষ্য করো। আমরা এরকম সেন্টেন্স দেখি না যে I got a flying toy। একটু লক্ষ্য করে দেখো তো ভাইয়ারা, এখানে রাইট ফর্ম ভার্বে তোমাদের কি অবস্থায় থাকতে পারে কোশ্চেনের মধ্যে? এইটা এখানে তোমাদের দেয়া থাকবে না, দেয়া থাকবে এরকম করে ফ্লাই। এবার ভাইয়ারা, এটা একটা সিম্পল সেন্টেন্স। এখানে ফাইনিট ভার্ব কয়টা আছে দেখো তো? এইটা একটা, তাই না? এই 2টা ফাইনিট ভার্ব। এবার আমি কি বললাম? সতীন থিওরি অ্যাপ্লাই করো। এখানে 2টা ফাইনিট ভার্ব সতীনের মতো আচরণ করবে, তাই না? কিসের মতো আচরণ করবে? সতীনের মতো আচরণ করবে। এবার প্রশ্ন হলো, দেখো তো
হয় এটা পরিবর্তন হবে, নইলে এটা পরিবর্তন হবে। এটা কি আমরা পরিবর্তন করতে পারবো? দরকার আছে। পরিবর্তন করতে হবে কোনটা? এটাকে, তাই না? তাহলে এটাকে যেহেতু পরিবর্তন করব আমরা, কোনটা পরিবর্তন করব, কিভাবে পরিবর্তন করব, একটু লক্ষ্য করে দেখো। আমাদের এই একটা জিনিসকে বা 103কে পরিবর্তন করার কয়টা ওয়ে আছে? 2-3টা ওয়ে আছে। কিভাবে? লক্ষ্য করেন, দুইটা ফাইনিট ভার্ব, আমাদের দুইটা ফাইনিট ভার্বকে যে কোনো একটাকে যদি আমরা পরিবর্তন করতে চাই, তাহলে কিসে পরিবর্তন করতে হবে? ফাইনিট থেকে নন ফাইনিটে, ক্লিয়ার? তাহলে ফাইনিট থেকে আমাদের নন ফাইনিটে ক্লিয়ার করলেই কি হয়ে যাবে? যেমন আপনি যদি একটা সতীনকে বিতাড়িত করতে চান, ক্ষমতা কেড়ে নিতে চান, তাহলে কি করতে হবে? একটা সতীনের ক্যারেক্টারই পরিবর্তন করে দিতে হবে। মনে করেন এ হচ্ছে প্রথম বউ আর এ হচ্ছে দ্বিতীয় বউ। তো এই যে প্রথম বউটা দ্বিতীয় বউয়ের ক্যারেক্টারকে চেঞ্জ করে দেবে, ওকে চেঞ্জ করে দেবে। কি চেঞ্জ করে দেবে? ফাইনিট ভার্ব থেকে একে ফাইনিট ভার্ব থেকে নন ফাইনিটে কনভার্ট করবে, যাতে করে এর কোনো ক্ষমতা না থাকে। তাহলে ভাইয়া দেখো তো, আই গট আ ফ্লাইং টয়, এখানে আমরা কি ব্যবহার করব? দেখো, এটাকে ক্ষমতাহীন করার দুইটা ওয়ে আছে, নন ফাইনিট ভার্বে কনভার্ট করার দুইটা ওয়ে আছে। প্রথম ওয়েটা হচ্ছে যে এর সাথে টু যুক্ত করা, 2 + v1। আর একটা ওয়ে হচ্ছে যে এটাকে জিরান্ডে কনভার্ট করা, জিরান্ড অথবা পার্টিসিপলে কনভার্ট করা, যেটাকে আমরা বলছি v1 + ing। তাহলে দেখো তো, লক্ষ্য করে এটাকে আমরা কয়টা উপায়ে কি করতে পারি? পাওয়ারলেস করতে পারি। 2 + v1 দিয়ে অথবা v1 + ing দিয়ে, এই দুইটা জিনিস দিয়ে আমরা কি করতে পারি? এটাকে পাওয়ারলেস করে দিতে পারি। তাহলে দেখো তো, আই গট আ টু ফ্লাই টয়, হয়টা সেন্টেন্সটা অর্থ শোনাচ্ছে না, তার মানে কিন্তু এই যে টু ফ্লাই এটা আমরা দিতে পারবো না। তাহলে আমরা কি দিতে পারবো? v1 + ing। তাহলে দেখেন, আই গট আ ফ্লাইং টয়। এখন আমাদের মধ্যে কিছু স্টুডেন্ট তোমরা বলবা যে ভাইয়া আমরা তো এটা রুলস পড়েছি ডিরেক্ট, যে একটা সিম্পল সেন্টেন্সে দুইটা ফাইনিট ভার্ব থাকলে একটা ফাইনিট ভার্বের সাথে আইএনজি যোগ করে দিলেই চলে। সিম্পল কথা, এত কিছু বোঝানোর তো দরকার নাই। এক্স্যাক্টলি এত কিছু বোঝানোর দরকার নাই, কিন্তু লিমন ভাইয়া কেন বোঝাচ্ছে? বিকজ আপনাদের ইংলিশে বস করে তুলতে চায়, এবং প্রত্যেকটা জিনিসের পেছনে, প্রত্যেকটা রুলসের পেছনে আসলে রিজনটা কি, কারণটা কোথায়, এই জিনিসটা কোথা থেকে আসলো, এই জায়গাটা যদি আপনি বুঝতে পারেন, আপনি নিজে ক্রিয়েট করতে পারবেন। আপনাকে মানুষের বইয়ের উপর, আপনার যে কোনো বইয়ের উপরে নির্ভরশীল থাকতে হবে না, কিংবা টিচার যে কথা বললো সেটাই আপনি অন্ধভক্ত হয়ে শুনে বিশ্বাস করলেন, এরকম হওয়া দরকার না। আপনি আপনার লজিক দিয়ে চিন্তা করবেন। তাহলে দেখেন, একে ক্ষমতাহীন করার জন্য কিসে কনভার্ট করবে? হয় জিরান্ডে কনভার্ট করবে, নইলে পার্টিসিপলে কনভার্ট করবে, আর নইলে কিসে? ইনফিনিটিভে কনভার্ট করবে। এই তিনটাকে আমরা নন ফাইনিট বলছি। তাহলে ফাইনিট থেকে নন ফাইনিটে করে দিলে এটা পাওয়ারলেস হয়ে যাবে। তাইলে একে উপায় কয়টা? দুইটা উপায়, একটা 2 + v1 আর একটা v1 + ing। তো 2 + v1 দিয়ে তো এটা হয় না ভাই। দেখো তো, আই গট আ টু ফ্লাই টয়, হয় না। কি করতে হবে? আই গট আ ফ্লাইং টয়, তাহলে আমরা এখানে কি ব্যবহার করবো ভাইয়ারা? ফ্লাইং টয়। বুঝতে পেরেছো? এবং লক্ষ্য করে দেখো, এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল। কিভাবে? টয় আছে না একটা নাউনের আগে বসেছে, এই টয়ের অবস্থা বোঝাচ্ছে। কিরকম টয়? ফ্লাইং টয়। কিরকম টয়? ফ্লাইং টয়। তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। তাহলে দেখেন, আমরা নন ফাইনিট ভার্বে কনভার্ট করে সতীন থিওরি দিয়ে কিন্তু একটা ফ্যাক্ট পড়ে ফেললাম, তাই না? বুঝতে পেরেছেন? ওকে, থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া এক্সামে কিছু না পারলে যেটা শুনতে সুন্দর লাগে সেটা অ্যান্সার করি। এটা ম্যাক্সিমাম স্টুডেন্টের প্রবলেম, যে এক্সামে যদি কোনো কিছুর ব্যাখ্যা না জানে, যেটা একটু শুনতে ভালো লাগছে, একটার সাথে আরেকটা মিলায় দেখে কোনটা শুনতে ভালো লাগছে সেটা অ্যান্সার করে দেয়। এরকম অনেক সময় হয় না যে একটা জিনিসের 3-4টা অ্যান্সার থাকে? হ্যাঁ, শুনতে ভালো লাগতেই পারে, একটা ভুল জিনিসও শুনতে ভালো লাগতে পারে। আপনি যদি অ্যান্সার দিয়ে দেন তাহলে ভুল হয়ে যাবে। এই জন্য প্রপার ব্যাখ্যাটা জানতে হবে, প্রত্যেকটা জিনিসের পিছনে প্রপার ব্যাখ্যা জানতে হবে। এবার অন্য টিচার হলে জিনিসটা কিভাবে পড়াইতো আমি আপনাদের বলে দিই। পড়াইতো এরকম, যে একটা সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে, তাহলে একটা ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। এবার আপনি যদি ওই টিচারকে জিজ্ঞেস করতেন, আচ্ছা স্যার, কেন এটার সাথে আমরা আইএনজি যোগ করব, কেন আমরা ইডি যোগ করব না, কিংবা কেন এটার সাথে আমরা টু যোগ করব না, কেন আমরা ইডি বা v3 বা
আমরা এর সাথে V3 কেন করলাম না, ফ্লাইংকে কেন ফ্লোন করলাম না বা ফ্লিউ করলাম না? প্রশ্ন তো থাকতেই পারে। এবার অ্যান্সারটা আপনি দিতে পারবেন, টিচারটা ওই টিচারটা দিতে পারবে না। অ্যান্সারটা হচ্ছে যে একটা ফাইনাইট ভার্ব, দুইটা ফাইনাইট ভার্ব কখনো একটা সিম্পল সেন্টেন্সে বসতে পারে না। তারা সতীনের মতো আচরণ করে, একজন আরেকজনকে পাওয়ারলেস করে দেওয়ার ট্রাই করে, এবং এই কারণে একজন ফাইনাইট থেকে নন ফাইনাইট ভার্বে কনভার্ট করার ট্রাই করে। আর ফাইনাইট থেকে নন ফাইনাইট ভার্বে কনভার্ট করার উপায় কয়টা? দুইটা। একটা হচ্ছে ইনফিনিটিভে কনভার্ট করা, আরেকটা হচ্ছে জিরান কিংবা পার্টিসিপলে কনভার্ট করা। জিরান কিংবা পার্টিসিপলে কনভার্ট করতে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, আর ইনফিনিটিভে কনভার্ট করতে টুর সাথে V1 যোগ করতে হবে। এটাতে টুর সাথে V1 যোগ করা যায় না, কিন্তু আমরা কি করব? আইএনজি যোগ করে কিন্তু হয়। 2 + V1 দিয়ে আমি একটা উদাহরণ দিচ্ছি তোমাদের। বুঝতে পেরেছেন? জায়গাটা বুঝতে পেরেছেন? আচ্ছা, আমাদের সম্ভবত আরেকটা ক্লাস রয়েছে। আমাদের সম্ভবত জিরান ভার্বকে এক্স্যাক্টলি, জিরান একটা ভার্ব, এক্স্যাক্টলি জিরান হচ্ছে একটা ভার্ব। দেখেন আমাদের একটা নির্দেশনা ছিল, মেবি আমাদের এটার পর আরেকটা ক্লাস রয়েছে 9:20 মধ্যে ক্লাস শেষ করতে হবে। তো এখানে অলরেডি 9:08 বাজে, আমরা 15 মিনিট ক্লাস করবো। আর এক্স্যাক্টলি মোস্তাফিজুর রহমান আমরা বোর্ড কোশ্চেন সলভ করাবো। এবং বোর্ড কোশ্চেন কোথায় সলভ করাবো? আমার যে প্রিমিয়াম কোর্সটা আসছে, ইংলিশের কোর্স, এই প্রিমিয়াম কোর্সে কিন্তু তোমরা বোর্ড কোশ্চেন, অনেকগুলো বোর্ড কোশ্চেন সলভ দেখতে পারবা, এবং প্রত্যেকটা তোমাদের আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করব, কেন কোনটা হয়েছে, কোনটার সাথে কোনটা কানেক্টেড, সব কিছু বুঝিয়ে দিব। এবং বোর্ড কোশ্চেন সলভ করতে চাইলে আমার প্রিমিয়াম কোর্সটাতে কিন্তু ভর্তি হতে হবে তোমাদের। ঠিক আছে, দেখো এটা বুঝতে পারলাম। এবার আমরা পরবর্তী জায়গাতে চলে যাই। দেখেন পারফেক্ট পার্টিসিপল বুঝলেন, পাস্ট পার্টিসিপল বুঝলেন, এবার ইনফিনিটিভটা বুঝি। ইনফিনিটিভটা খুবই সোজা। ইনফিনিটিভের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা হচ্ছে এরকম, 2 + V1। কি? 2 + V1। আর কিচ্ছু দেখার দরকার নাই, আর কিচ্ছু দেখার দরকার নাই। এটা দিয়ে কিছু কনফিউশন কাজ করে, এটা দিয়ে আমাদের কিছু কনফিউশন কাজ করে, আজকে সেগুলোও আমরা ক্লিয়ার করব। লক্ষ্য করে দেখেন তো, 2 + V1, 2 + V1, এই সেন্টেন্সটা কি? এটা একটা নরমালি একটা ইনফিনিটিভ। তাহলে কোনটা ইনফিনিটিভ? এই দুইটাকে আমরা ইনফিনিটিভ বলছি। এই 2 কে বলা হচ্ছে ইনফিনিটিভ 2, এবং এই V1 কে বলা হচ্ছে যে ইনফিনিটিভ ভার্ব। বুঝতে পেরেছেন? তাহলে V1 কে আমরা বলবো ইনফিনিটিভ ভার্ব, এবং 2 কে বলবো ইনফিনিটিভ 2। এই জায়গাটা ক্লিয়ার কিনা একটু বলেন তো। আমরা একটা উদাহরণ দেখি তো। দেখেন তো, আমরা অনেক সময় বলি না, I need to collect the paper. I need to collect the papers. So লক্ষ্য করে দেখো, need to, 2 + V1 আছে না, 2 + V1। তাহলে এইটা একটা কি? এইটা হচ্ছে একটা ইনফিনিটিভ ভাইয়ারা, এটা একটা ইনফিনিটিভ। তাহলে এই 2টাকে আমরা বলছি ইনফিনিটিভ 2, এবং কালেক্টটাকে V1টাকে বলছি ইনফিনিটিভ ভার্ব। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? তার মানে 2 থাকলে সারা জীবন আমরা কি করব? 2 এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসা দিব। এবার কথা শোনেন ভাইয়ারা, গতকালকে বলেছিলাম যে কবুল বলতে ভুলে যাবেন, বিয়ের পিড়িতে বসে কবুল বলতে ভোলা যাবে, কিন্তু আমার এই স্টেটমেন্টটা বলা যাবে না। সেটা কি? যদি আপনাকে কাজী জিজ্ঞেস করে যে ভাইয়া কবুল বলেন, আপনি ডিরেক্টলি বলে ফেলবেন 2 + V1, 2 + V1। ক্লিয়ার? ইনফিনিটিভ বলে দেবেন। এবার দেখেন কেন আমি এই কথা বলছি, কারণ এরপরে আমরা একটা টুইস্ট দেখব। এরপরে একটা টুইস্ট আছে, আমরা সেটা দেখবো। দেখেন, তার মানে 2 থাকলে সবসময় আমরা তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। আমি একটু কমেন্টগুলো দেখছি। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ক্লাসটা রেকর্ডেড থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, একজন বলেছেন কোর্সটা কি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটাই? না, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটা তো একটা কোর্সে কমপ্লিট করা পসিবল না, বিশাল জায়গা, তাই না ভাইয়ারা? সো আমি সেকেন্ড পার্টটা নিয়ে প্রথমে কাজ করব। ফার্স্ট পার্ট তো তোমরা বাসাও করতে পারবা, কিংবা ফার্স্ট পার্টটা নিয়ে আমি আলাদাভাবে চিন্তা করবো তোমাদের জন্য, কিংবা লাইভ ক্লাস দেওয়ার চেষ্টা করব। কিন্তু সেকেন্ড পার্টটা যে প্রবলেমগুলো রয়েছে, ম্যাক্সিমাম প্রবলেম আমরা কোর্সের মধ্যে কমপ্লিট করব, এবং তোমাদের কমপ্লিট একটা কি হবে,
তোমাদের কমপ্লিট একটা প্রিপারেশন হবে এই কোর্সে, ঠিক আছে? তোমাদের এ প্লাস পাওয়ায় ছাড়বো ইনশাল্লাহ, আমি তোমাদের এ প্লাস পাওয়ায় ছাড়বো। সো কোর্সটা যদি করো ইনশাল্লাহ তোমরা এ প্লাস পেয়ে যাবা। ওকে, ইংলিশে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া আর কয়টা ক্লাস দিবেন? ক্লাস চলতে থাকবে, প্রত্যেক সপ্তাহে একটা করে ক্লাস চলবে। আমার ক্লাস তোমরা প্রত্যেক সপ্তাহে এখন একটা করে পাবা। সো লক্ষ্য করে দেখো তো ভাইয়ারা, আমি তো বললাম আমার স্টেটমেন্ট কি, আমার স্টেটমেন্টটা বলছি যে 2 এর পর V1 বসবে, তাই না? আমি এখানে লিখে রাখছি 2 এর পর কি বসে? V1। এবার আমি একটা সেন্টেন্স লিখছি, দেখেন তো। They were here in order to pay the bill. এবার লক্ষ্য করে দেখেন তো 2 প্লাস V1 রয়েছে না? কি আছে? 2 প্লাস V1 আছে ভাইরা, তাই না? এবার কথা হলো কোনটা সঠিক, পে সঠিক নাকি পেইং সঠিক? পে সঠিক নাকি পেইং সঠিক? আমি এটাকে বলছি, ধরেন এটাকে আমি পেইং দিয়ে দিলাম, আমি বলছি পেইং দ্য বিল। এবার কোনটা সঠিক? এখানে কি হবে, পে হবে 1 নাম্বার নাকি 2 নাম্বার? কোনটা आंसर হবে? দে ওয়ার হিয়ার ইন অর্ডার টু পেইং দ্য বিল। এখানে কোনটা সঠিক একটু বলে ফেলেন তো ভাইরা। একটু দাঁড়ান তো, আমি একটু আসছি। আচ্ছা, বুঝতে পেরেছেন? বলেন এখানে কোনটা সঠিক? অনেকে বলছেন পেইং সঠিক, ইন অর্ডার টু প্লাস আইএনজি। রাকিবুল ভাইয়া আপনি তো বলেছেন ইন অর্ডার টু প্লাস আইএনজি। এবার প্রশ্ন হলো কি এর অ্যান্সার পেয়েছেন? কেন এই অ্যান্সারটা দিতে পারেন কিনা আমি একটু দেখি। আপনি কেন এটার অ্যান্সারটা দিতে পারেন কিনা একটু বলেন তো দেখি, যে কেন ইন অর্ডার টু এর পর ভার্বের সাথে আইএনজি হয়। কে বলতে পারবেন? এই ব্যাখ্যাটা যে করতে পারবে সে মূলত বেসিক সম্পর্কে ধারণা রাখে বা তার ইংলিশ অনেক ভালো। দেখেন তো, আমি তো বললাম যে টু থাকলে সবসময় ভার্বের সাথে আইএনজি হবে না, দ্যাট মিনস অন্য কিছু হবে না, সবসময় ভার্বের সাথে কি বসবে? প্রেজেন্ট ফর্ম বসবে। টু এর পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। কিন্তু আমি নিজেই কথা বলে আবার নিজেই ভার্বের সাথে এখানে কি বসাইছি? আইএনজি বসায় দিলাম ভাইয়ারা, তাই না? ভার্বের সাথে আইএনজি বসায় দিলাম। তাহলে কোনটা সঠিক? সঠিক হচ্ছে পেইং। আপনারা সঠিক অ্যান্সার দিয়েছেন। সঠিক কোনটা? এই পেইংটা হচ্ছে সঠিক। পেইং হচ্ছে সঠিক, এটা একটা কারেক্ট সেন্টেন্স। এবার প্রশ্ন হলো কেন, তাই না? কেন? কে বলতে পারেন দেখি একটু, কে বলতে পারবেন কেন এরকম হয়? না, বলতে পারছেন না, সবাই অ্যান্সার দিচ্ছেন, কারণটা কেউ বলতে পারছেন না। ঠিক আছে, আমরা কারণটা একটু দেখে ফেলি। দে ওয়ার হিয়ার ইন অর্ডার টু পেইং দ্য বিল। এবার লক্ষ্য করেন দেখি এই টুটা এখানে কি ইনফিনিটিভ টু? এই টুটা কি ইনফিনিটিভ টু? ভাইয়ারা লক্ষ্য করেন এখানে এই যে টু, ইন অর্ডার টু, এইটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। এটা কি একটা প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ। আর আমরা জানি প্রিপোজিশনের পর সব সময় কি বসে? প্রিপোজিশনের পর প্রিপোজিশন প্লাস ভার্ব থাকলে তার সাথে আমাদের আইএনজি যোগ করতে হয়। প্রিপোজিশনের পর ভার্ব থাকলে তার সাথে আমাদের আইএনজি যোগ করতে হয়। ঠিক আছে, এটার পিছনেও একটা রিজন আছে যে প্রিপোজিশনের পর ভার্ব থাকলেই কেন আইএনজি যোগ করব। ঠিক আছে, প্রিপোজিশনের পর ভার্ব থাকলেই কেন আমাদের আইএনজি যোগ করতে হবে, এটারও পিছনে রিজন আছে, এন্ড দ্যাট ইজ সতীন থিওরি। এখানেও সেম থিওরি কাজ করে যে প্রিপোজিশনের পর ভার্ব থাকলে তার সাথে আমরা আইএনজি যোগ করব। এটা নিয়ে আরেকদিন কথা বলবো। তাহলে দেখেন আমি কি বললাম, ইন অর্ডার টু যেহেতু একটা প্রিপোজিশনাল ফ্রেজ, তার মানে এর মধ্যে আমাদের প্রিপোজিশনের বৈশিষ্ট্য রয়েছে। তাহলে প্রিপোজিশনের যেহেতু বৈশিষ্ট্য আছে, তাহলে এটাকে আমরা কি বলছি? প্রিপোজিশন। আর প্রিপোজিশনের পরে কি বসে? ভার্বের সাথে আইএনজি বসে ভাইয়া, আমি একটু আগে বললাম। তাহলে টু যদি আলাদা থাকে, বুঝতে পেরেছেন? টুটা যদি একটা ফ্রেজের সাথে থাকে তাহলে কিন্তু সেটা আর ইনফিনিটিভ টু হবে না। তাহলে দেখেন ইনফিনিটিভ টু এবং আলাদা প্রিপোজিশন টু, এই দুইটার মধ্যে পার্থক্য আমরা কেমনে বুঝবো, বা দুইটা আলাদা এটা আমরা কেমনে বুঝবো?
সেটা কেমনে বুঝবো? বোঝার উপায় আছে। টুটা যদি কমপ্লিটলি আলাদা বসে, টুটা যদি কোনো একটা ফ্রেজের সাথে না থাকে, সেক্ষেত্রে টুটা একটা ইনফিনিটিভ টু। কিন্তু টুটা যদি কোনো একটা ফ্রেজের সাথে থাকে, সেক্ষেত্রে টুটা কি একটা প্রিপোজিশন, আর ওই ফ্রেজটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ, এবং এই প্রিপোজিশনাল ফ্রেজের কারণেই ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করেছি। বুঝতে পেরেছেন কিনা বলেন তো ভাইরা? থ্যাংক ইউ মারিয়া হাসান, থ্যাংক ইউ সো মাচ। তোমার জন্য ছোট্ট একটা হাততালি দিয়ে দিলাম যারা ব্যাখ্যা করে বলেছো। ইন অর্ডার টু প্লাস প্রিপোজিশন, আচ্ছা এক্স্যাক্টলি। তাসলিমা বেগম সুন্দর আনসার দিয়েছো। পৃথা খুবই সুন্দর আনসার দিয়েছো, থ্যাংক ইউ। রাকিবুল বলেছেন কেন ভাইয়া? এই তো ভাইয়া বললাম। রাকিবুল আশা করি বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম মিথিলা স্মিথ রোজ, থ্যাংক ইউ, সালাম দিয়েছো সুন্দর করে। বর্ণ বলেছেন টু প্রিপোজিশনের পর আইএনজি হয়, বা সুন্দর। অনেকে আপনারা জানেন এই ব্যাখ্যাটা, তাই না? অনেকে আপনারা জানেন। ইটস ওকে নুরুল আলম, ইটস ওকে, আপনি লেট করে ফেলেছেন, কোনো সমস্যা নাই। আচ্ছা আমরা এই জায়গাটুকু বুঝে ফেলেছি, তার মানে জিরান্ড, ইনফিনিটিভ এবং পার্টিসিপল, এই তিনটা নিয়ে আমাদের আর কোনো প্রবলেম থাকলো না। তাহলে দেখেন এরকম কিন্তু আরো রয়েছে, ইন অর্ডার টু, উইথ আ ভিউ টু, এই দুইটাই প্রিপোজিশনাল ফ্রেজ। ইন অর্ডার টু থাকুক আর উইথ আ ভিউ টু থাকুক, দুইটাতে আমাদের কি ব্যবহার করতে হবে? ভার্বের পর আইএনজি ব্যবহার করতে হবে। তাহলে কোশ্চেনটা যদি এরকম থাকে ভাইয়া তোমাদের, যে ইন অর্ডার টু আছে, ইন অর্ডার টু কিংবা উইথ আ ভিউ টু আছে, কি দিলাম? ধরে নেওয়া আছে উইথ আ ভিউ টু ড্যাশ, আমি দিলাম মিট। এখানে ব্র্যাকেটের মধ্যে আপনাদের কোশ্চেন থাকবে কিন্তু এইভাবে, ব্র্যাকেটের মধ্যে একটা ভার্ব দেওয়া থাকবে। তাহলে আমরা এটাকে কিভাবে করব? আমরা জানি উইথ আ ভিউ টু হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ, আর মিটিং এর সাথে আমরা তখন কি করব? আইএনজি যোগ করব, তখন কি হবে? মিটিং। উইথ আ ভিউ টু মিটিং, ঠিক আছে? দেখেন আমরা কত সহজ ইংলিশকে পড়তে পারি, খুবই সোজা। ইংলিশ কিন্তু এত কঠিন কিছু না, ঠিক আছে? ইংলিশ কিন্তু এত কঠিন কিছু না, খুবই সোজা একটা ম্যাটার। আপনারা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলে ফেলেন তো ভাইরা, আপনারা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলে ফেলেন যে কমপ্লিটলি বুঝতে পেরেছেন কি না। থ্যাংক ইউ। আচ্ছা আগামী ক্লাসে আমাদের কিছু এক্সক্লুসিভ জিনিস আছে, খুবই এক্সক্লুসিভ কিছু জিনিস আছে, খুবই ব্যতিক্রম ধর্মী কিছু রাইট ফর্ম অফ ভার্ব আমরা দেখবো, যে ব্যতিক্রম ধর্মী কিছু ফ্যাক্ট দেখবো যেগুলো আপনারা জানেন না। আগামী ক্লাসে আমরা ব্যতিক্রম ধর্মী কিছু ফ্যাক্ট দেখব যেগুলো আপনারা জানেন না। এই আগামী ক্লাসটা কিন্তু মিস করা যাবে না। আগামী ক্লাসটা আমি আপনাদের রুটিনটা জানাই দিব পোস্ট করে, আর ইনশাআল্লাহ আপনাদের আজকের ক্লাসের জন্য দুইটা দায়িত্ব রয়েছে। একটা হচ্ছে কি? একটা হচ্ছে নোট করা, নোটটা শেয়ার করা, তাই না? নোট শেয়ার। আরেকটা হচ্ছে 2 নম্বর কাজ হচ্ছে কি? ক্লাস রিভিউ। এই ক্লাসটা কেমন লাগলো আপনাদের সেটাও কিন্তু আপনি রিভিউ করে লিখতে পারেন ওই নোট শেয়ারের উপরে ক্যাপশনে, ঠিক আছে? আমাকে একটু কষ্ট করে মেনশন দিয়েন যাতে করে আমার দেখতে সুবিধা হয়। ওকে, সো এই দুইটা কাজ আপনারা একটু কষ্ট করে করবেন, আর ঝটপট আমার কোর্সটা লঞ্চ হওয়ার সাথে সাথে একদম হুমড়ি খেয়ে সবাই কিন্তু এনরোল করে ফেলবেন, কারণ এই কোর্সটাতে আমরা ইংলিশের সাথে খেলাধুলা করব, এবং আমি ড্যাম শিওর যে আপনাদের ইংলিশে বস বানা ছাড়বো। আমি যদি বস না বানাইতে পারি তাহলে আপনি আমার নাম চেঞ্জ করে রাখেন, কারণ আমি জানি আমার নিজের উপর কনফিডেন্স রয়েছে, আপনাদের নিজেদের উপরও কনফিডেন্স আপনাদের ক্রিয়েট করতে হবে, এবং আমি সেই কনফিডেন্সটা আপনাদের ক্রিয়েট করা দিব ইনশাল্লাহ। কারণ এই দুইটা ক্লাস দিয়ে আপনারা অনেকেই বলেছেন যে ভাইয়া ইংলিশের প্রতি একটা ভীতি ছিল, ভয় ছিল, সেখান থেকে আমরা অনেকটা বের হতে পেরেছি। তার মানে দুইটা ক্লাস দিয়ে যদি আপনি ইংলিশের ভয় থেকে বের হতে পারেন, তাহলে চিন্তা করেন আপনি এই পুরো কোর্স জুড়ে কমপক্ষেও একদম 20 থেকে 25টা কিংবা 50টার মতো ক্লাস আপনি পেয়ে যাবেন, আরো অনেক ম্যাটেরিয়াল পাবেন। সবগুলো ক্লাস কমপ্লিট করার পর পরীক্ষা দেওয়ার পর কিন্তু আপনার মনে হবে আয় হায় আমি তো ইংলিশে সব পারি, ঠিক আছে? তখন লিমন ভাইয়াকে ভুলে যাওয়া যাবে না, ঠিক আছে? বুঝতে পেরেছেন কিনা আমাকে বলেন তো? ওকে, সো নেক্সট ক্লাস কবে হবে আমি জানিয়ে দিব, ঠিক আছে? নেক্সট ক্লাস কবে হবে আমি জানিয়ে দিব। আজকে আমাদের ক্লাসটা শেষ করতে হচ্ছে বিকজ আমাদের বলা হয়েছিল মেবি নেক্সট আরেকটা ক্লাস আছে 9টা 20-এর মধ্যে ক্লাসটা শেষ করতে হবে। সো আপনাদের মতামত আপনারা ক্লাস রিভিউর মধ্যে জানিয়ে দেবেন, আর ইনশাআল্লাহ ভাইয়ের জন্য দোয়া করবেন। ভাইয়া আপনাদের প্রত্যেকটা স্টুডেন্টদেরকে, প্রত্যেকটা যারাই আমাকে ক্লাসে দেখছেন, যারাই আমার ক্লাস করেন, প্রত্যেককে আমি অনেক বেশি ভালোবাসি, ঠিক আছে? সবার জন্য
I'll give my heart, okay? So সবাইকে আমি অনেক বেশি ভালোবাসি। আপনারাও আশা করছি আমাকে সম্পূর্ণভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত সাপোর্ট করে যাবেন এবং সমপরিমাণে ভালোবাসা দিয়ে যাবেন। ইনশাআল্লাহ আমার সাথেই থাকবেন। আবার নেক্সট ক্লাসে দেখা হবে এই টপিকের বাকি অংশ নিয়ে, খুবই এক্সক্লুসিভ এবং অনেক ইম্পর্টেন্ট কিছু ফ্যাক্ট নিয়ে, যেগুলো রাইট ফর্ম অফ ভার্বের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক অনেক বেশি। সো একটা কাজ আপনাদের দায়িত্ব দিয়ে দিচ্ছি, আগামী ক্লাসে কান ধরে হোক, চুল ধরে হোক, নাক ধরে হোক, হলেও প্রত্যেকে 5 জন করে স্টুডেন্ট আপনারা টেনে আনবেন ক্লাসের মধ্যে। প্রত্যেকেই 5 জন করে ফ্রেন্ডকে টেনে আনবেন যে আয় লিমন স্যার ক্লাস করতে হবে, চলে আয় লিমন স্যার ক্লাস করতে হবে। বুঝতে পেরেছেন? সো আজকের মতো বিদায় নিচ্ছি। দিস ইজ ওয়াহিদ হাসান লিমন সাইনিং আউট। আল্লাহ হাফেজ। ওকে।